দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সাথে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফায় বৈঠক। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কি ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ দেখতে চায় না দেশের মানুষ। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাই এখন সবার প্রত্যাশা। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশে তিনি সব কথা বলেন। যাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার অত্যাচার নিপীড়ন চালিয়েছে, প্রশাসন থেকে তাদের সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতে দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাই। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, পাঠ করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন। আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা ইনশাআল্লাহ কখনোই ব্যর্থ হইনি। আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ এখানেও জয়ী হব। জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর 5 অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। দেশের শিক্ষক সমাজের কাছে দিনটি অত্যন্ত গৌরব ও মর্যাদার। শিক্ষকরা বলছেন, বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সেতু বন্ধন তৈরি হয়েছে। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। স্বাধীনতার 53 বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় অসংখ্যবার পরিবর্তন এসেছে। প্রত্যেক পরিবর্তনেই কিছু না কিছু বিষয় নতুন করে যোগ হয়েছে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জনগোষ্ঠীকে উপযুক্ত করে গড়ে তুলতেই এসব পদক্ষেপ। 90 দশকের সময় ছাত্র শিক্ষকের যে মধুর সম্পর্ক ছিল তা এখনও বিদ্যমান রয়েছে বলে জানায় রাজবাড়ীর শিক্ষক সমাজ। তখনকার সময় শিক্ষকরা তাদের নিজেদের সন্তানের মতো মায়া, স্নেহ ও শাসন করে পড়ালেখা করাতেন। তেমনিভাবে ছাত্ররাও শিক্ষকদের পিতার মতোই মর্যাদা দিতেন। আমাদের শিক্ষা পাঠদান করত, শিক্ষাদান করত, আমরাও ঠিক সেইভাবে আমাদের স্যারদের সম্মান দিতাম। তৎকালীন সময় শিক্ষার্থীরা জানান, শিক্ষকের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এখনো অনেক গুণী রয়েছে। যে ছেলেপেলেদেরকে পুনরায় খেলার মাঠে ফিরিয়ে এনে, গল্পের বইয়ের মধ্যে ফিরিয়ে এনে তাদের মেধা আবারও পুনরায় বিকশিত করতে হবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 2000 সালের আগের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য রাজবাড়ী জেলায় সরজমিনে ঘুরে দেখা যায়, অবসরপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষকই মৃত্যুবরণ করেছেন। যারা জীবিত আছেন তারাও বয়সের ভারে নুজো। আগে শিক্ষার দিকে আমরা যে শিক্ষক ছাত্রদের প্রতি যে একটা মায়া মমতা ছিল, তা আমরা ছেলেদের আদব কায়দা সম্পর্ক আমরা যা দিচ্ছি। ছাত্র শিক্ষক সম্পর্ক তখনও ভালো ছিল, বন্ধু ছিল, এখনো ভালো আছে, মন্দ আছে। এখনো ছেলেমেয়ের যথেষ্ট ভদ্র, শিক্ষকদের সম্মান করে।
তখনও একদলের সঙ্গে সম্পর্ক করতো না, এখন একদলের সম্পর্ক করে না, দুই রকমই আছে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা জানান, এখন শিক্ষক ও ছাত্রদের মাঝে সেতুবন্ধন সম্পর্ক আছে। স্যাররা যথেষ্ট পরিমাণে ধৈর্যের সাথে ক্লাস করে, তবুও কিছু কিছু আমাদের সহপাঠী এমন আচরণ করে যেটা আসলে আমি একজন স্টুডেন্ট হিসাবে নিজেরও বিরক্ত হয়ে যায়। আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। আমাদের কলেজের শিক্ষকরাও আমাদের খুব স্নেহ করে, খুব সুন্দর করে পড়াশোনা করায়। আমাদের টিচারদের সাথে আমাদের খুব ভালো গুণীমানা হয়, তারা আমাদের যথাসম্ভব চেষ্টা করে সাহায্য করার জন্য। আমরাও আমাদের টিচার নিয়ে সন্তুষ্ট। আর বর্তমান যুগের শিক্ষকরাও বলছেন, কর্মমুখী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে জাতিকে গড়ে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত তারা। আপনার বিদ্যালয়ে আনন্দ আছে বিদায়ী বাচ্চাদের উপস্থিতি বেশি, আর এখন বিদ্যালয়ে বাচ্চাদের উপস্থিতিটা একটু কম হয়, এই কারণে যে বাচ্চারা সাধারণত বিদ্যালয়ের চেয়ে বাইরে তার ডিভাইস ইউজ করে। জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকে তুলে ধরে জাতি গঠনে অবদান রাখবেন শিক্ষকরা, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসে মানুষ ন্যায় বিচার পাবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন তিনি। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। জনগণের আস্থার জায়গা হবে ডিবি। কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। স্বীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে নগরবাসী আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, ইকোনমিক ক্রাইম, সোশ্যাল মিডিয়া বুলিং, গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিবি আজ সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় আহতদের সংখ্যা 197 জন, শহীদ হয়েছে 28 জন ও নিখোঁজ রয়েছেন 1 জন। এই তথ্য জানিয়েছে সংগঠন 24-এর গণঅভ্যুত্থানে উত্তরা। গণঅভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা নিশ্চিতের লক্ষ্যে সকালে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধর বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে শহীদ ও আহতদের তালিকা তুলে দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ রানা তালুকদারের মা, জাবির ইব্রাহিমের পরিবারের সদস্য, গুরুতর আহত জুলফিকার আলী, ঈশান শিকদার সহ অনেকে। এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি। আমাদের উত্তরাতে আহত সংখ্যা আজকে যে লিস্ট পেয়েছি সেই অনুসারে আহত সংখ্যা 197 জন, শহীদ হয়েছেন 28 জন এবং নিখোঁজ হয়েছেন 1 জন। উত্তরাতে আসলে এর আগে কখনোই এরকম ভয়াবহতা আমরা দেখিনি যেটা এই আন্দোলনে দেখেছি। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা 11 অক্টোবর পর্যন্ত ব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। নুসরাত, রাজধানীতে বৃষ্টি ও জলাবদ্ধতার কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে কিন্তু সারা দিন বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে মুষলধারে টানা বৃষ্টি চলছে। আর বৃষ্টি হলেই রাজধানীতে যেই বিষয়টি খুব চোখে পড়ার মতো সেটি হচ্ছে, একটি হচ্ছে যানজট এবং অপরটি জলাবদ্ধতা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউ মার্কেটে। নিউ মার্কেট এলাকার চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনি দেখবেন সকাল থেকে বৃষ্টির কারণে সকাল থেকে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে আরও বেশি যানজট। আর জলাবদ্ধতা হলে যে কোনো জায়গায় কোথাও যদি কোনো পানি দেখে, প্রতিটি যানবাহনই আসলে চেষ্টা করে সেই পানিটি এড়িয়ে চলার। আর যেগুলো আছে বর্তমানে ইঞ্জিন চালিত
যানবাহন, সেই ইঞ্জিন চালিত যানবাহনগুলো আপনি যদি দেখেন তাহলে দর্শকদের আপনি জানাতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু সবগুলো ইঞ্জিন চালিত গাড়ি আমরা দেখতে পাচ্ছি জলাবদ্ধতাকে এড়িয়ে চলছে, যার কারণে রাস্তার সক্ষমতা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর একই সারিতে অনেকগুলো যানবাহন চলাচল করার কারণে যেই সারিতে আসলে বাস চলাচল করার কথা সেই সারিতে সিএনজি চলাচল করছে, সেই সারিতে অটো রিক্সা চলাচল করছে, রিক্সা পায়ে চালিত রিক্সা চলাচল করছে। সব যানবাহন একই সারিতে চলাচল করার কারণে কিন্তু রাস্তার সক্ষমতা কমে গেছে, আর রাস্তার সক্ষমতা কমার কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। সেই সাথে আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে আগে যখনই বৃষ্টি হতো বা জলাবদ্ধতার সৃষ্টি হতো আমরা দেখতাম যে ফুটপাতের যারা ব্যবসায়ী আছেন তারা একটু ক্ষতিগ্রস্ত হতো, সেই সাথে তো সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। তবে এবার একটু আমরা দেখতে পেয়েছি ভিন্ন চিত্র, শুধু ফুটপাত নয়, যেই পাশে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ধানমন্ডি হকার্স মার্কেটের কথা যদি আমরা বলি, হকার্স মার্কেটের ভেতরে কিন্তু পুরো দমে পানি ঢুকে পড়েছে এবং প্রতিটি মানুষ যারা আসছে মার্কেট করতে আসছেন বা যারা ব্যবসা করতে এসেছেন প্রতিটি মানুষের মুখেই কিন্তু ভোগান্তির চরম ছাপ আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আরও একটি ব্যাপার হয়েছে, যারা মানুষ চলাচল করছেন দৈনন্দিন জীবনের যাতায়াতের জন্য যাদের চলাচল, সেই যাতায়াতে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটেছে। কেউ তাদের সময় মতো পৌঁছতে পারছেন না, প্রতিষ্ঠানে বলুন শিক্ষার্থীরা কিংবা যারা অফিস যাতায়াত করছেন, অফিসগামী যারা আছেন, কেউ কিন্তু পৌঁছতে পারছেন না সঠিক সময়ে। সেই সাথে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি, সকাল থেকে কিন্তু টানা কোনো গ্যাপ ছাড়া, টানা কিন্তু মাঝখান থেকে কিন্তু কোনো সময় বিরতি ছাড়া, বিরতিহীনভাবে বলতে পারেন, বিরতিহীনভাবে বৃষ্টি চলছিল। ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু করে ভারী বর্ষণও কিন্তু আজকে রাজধানীতে হয়েছে। আর সেই বৃষ্টির কারণে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি সবচেয়ে বেশি ভোগান্তির যে চিত্রটি ছিল সেটি ছিল জলাবদ্ধতা। তো এই ছিল আমার কাছে শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকায় নয়, প্রতিটি এলাকাতেই কিন্তু আমরা জলাবদ্ধতা লক্ষ্য করেছি। তো হাফিজ, আমার কাছে এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে জলাবদ্ধতার সর্বশেষ। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। চলে যাচ্ছি পরের সংবাদে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে 7টি ইউনিয়নের প্রায় 20,000 বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। শেরপুর জেলার 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 উপজেলার অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধোবাউড়ার নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে 7টি ইউনিয়নের প্রায় 20,000 বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামার সহ কৃষকের রোপণকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। ফসলে এমন কোনো জমি নাই যে তলাইছে না, রান্না বাড়া করতে পারি না, খাওয়া দাওয়া নাই। এদিকে হালুয়াঘাট উপজেলার 12টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামার সহ বিস্তীর্ণ মাঠ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও জিনাইগাতি উপজেলার কমপক্ষে 113টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ার 50টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর 2টি বেড়িবাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর 2টি বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। শেরপুর জেলার 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 উপজেলার অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে শেরপুরে যে বন্যা দেখা দিয়েছে সেই বন্যা পরিস্থিতির প্রভাব কিন্তু আমাদের নেত্রকোনায়
কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। বিশেষ করে যে নেত্রকোনার যে প্রধান প্রধান যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো কিন্তু প্রতিটি নদ নদীরই কিন্তু পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান তিনি জানিয়েছেন যে সোমেশ্বরী এবং উবদাকালী নদীর যে পানি সেটা বিপদসীমার চুই করছে। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। নেত্রকোনা আবহাওয়া অফিসে যে কর্মকর্তা জানিয়েছেন যে গত 24 ঘন্টা 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতে পানি বিভিন্ন জায়গায় একটু জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাছাড়া কিছু কিছু এলাকায় পানি ঢুকেছে, কিন্তু বন্যা পরিস্থিতি হওয়ার মতো কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে দুর্গাপুর এলাকায় যে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ পরিদর্শনে তিনি গিয়েছেন। তিনি এখানে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোথাও কিন্তু বন্যা প্লাবিত হয়নি, তবে প্রস্তুতি রেখেছেন, সব ধরনের প্রস্তুতি রেখেছেন। আনিস, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে উপস্থিত থাকবেন হাজারো আলেম ওলামা। সিরাত মাহফিল উপলক্ষে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন আলোচিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লা শাহে জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, সিরাত মাহফিল উপলক্ষে কেমন পরিস্থিতি দেখছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে? হাফিজ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবীর যে মাহফিল সেটি আসলে 2024 সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা এখানে আসছেন প্রায় 60,000-এর অধিক আলেম ওলামারা এখানে এসে এই মাহফিলে অংশ নিয়েছেন এবং এদের জন্য যে ব্যবস্থাপনা করা দরকার সেটি কিন্তু তারা করেছেন। আমরা যদি একটু আসলে দেখাতে চাই, সেটি হচ্ছে যে এই যে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে সেই মাহফিলে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসলে এখানে আসছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠানে যিনি আসলে প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন কিল্লা যে শাহী জামে মসজিদ যে খতিব আওলাদ রাসুল সাইদ আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী এবং সভাপতিত্ব করবেন মাওলানা আবু তাহের জিহাদি। তবে একটা বিষয় আমরা জানতে পেরেছি, এখানে যে আয়োজক তাদের মধ্যে জানতে পেরেছি যে ইসলামিক যে স্কলার রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন এমন একটি আমরা আভাস পেয়েছি। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে হেফাজতে ইসলাম মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও এখানে থাকতে পারেন। তবে এই আসলে অনুষ্ঠানটি এই মাহফিলটি যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আসলে দলে দলে লোক আসছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। সবার উদ্দেশ্য একটাই, এই মাহফিল থেকে আসলে যারা উপস্থিত হবেন, যারা ইসলামিক স্কলার যারা আছেন, যারা আইকন যারা রয়েছেন, তারা আসলে কী ধরনের বক্তব্য দেবেন এবং তারা কী ধরনের দিক নির্দেশনা দেবেন এবং যেহেতু বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোকে তারা কিছু কথাও বলবেন। এছাড়াও যে হাদিসি যে আলোচনা রয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শনের যে সর্বোত্তম যে জীবন দর্শন সেটিও তারা উত্থাপন করে এই যারা আসছেন তাদের মধ্যে বয়ান করবেন। তবে সবার একটাই প্রহরের অপেক্ষা যে
যাকে ইসলামিক স্কলার এবং আইকন বলা হয়, মানে আজহারি সাহেব, তিনি আসলে এখানে আসার কথা রয়েছেন। সেই অপেক্ষায় এখন প্রহর গুনছেন এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী। আমরা আসলে অপেক্ষা করছি এবং এই অপেক্ষার পরে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পরিবেশটুকু সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার বেষ্টনীদের দায়িত্বে রয়েছেন এবং এদের যে নিজস্ব যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারাও কিন্তু আসলে মানে দায়িত্ব পালন করছেন। তো এখন আসলে যেহেতু সমাবেশ মানে 3টায় শুরু হবে এবং 3টার সময় শুরু হওয়ার পরে আমরা আসলে বোঝাতে মানে দেখাতে পারবো বা দর্শকদের উদ্দেশ্যে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো যে সিরাতুন নবী যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই এই মাহফিলে কারা কারা অংশ নিচ্ছেন এবং যারা অংশগ্রহণ করার কথা তারা আসলে তাদের উদ্দেশ্যে কি ধরনের বয়ান দেবেন সেই অপেক্ষায়। তো এটাই ছিল হাফিজ আমার কাছে সৈয়দ উদ্যান থেকে সর্বশেষ খবর। হাফিজ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহরের উদ্যান থেকে সিরাত মাহফিলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছি পরের সংবাদে। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে আগুন লাগে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় 47 জন ক্রু জীবিত উদ্ধার করা হয়। তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এই ঘটনায় এখনও 1 ক্রু নিখোঁজ রয়েছে। এদিকে উপরের অংশে আগুন লাগলেও ভেতরের দিকে ছড়ায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন SM আরিফ। হঠাৎ বিকট আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ বিস্ফোরণের পর জলে 2 ঘন্টা। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় বাংলার সৌরভে আগুনের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা 48 জন ক্রুর মাঝে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একাধিক নাবিক। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, BCGT প্রমত্ত উদ্ধারকারী টাগবোট উদ্ধার অভিযান চালায়। অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় সাদেক নামে এক নাবিকের মরদেহ। বিস্ফোরণ তো সবাই কে পড়ছে, আমরা মনে করছিলাম হয়তো বা ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই, দেখি এসপটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি। ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। যেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের মতো ইয়ে হয়েছে, আগুনটা ছড়াই গেছে বা আগুনের ফুলকিগুলো জ্বলতেছে। তখন আর দেখতে জানি যে কোথায় হয়েছে, কী হয়েছে বাড়ি। তখন আমরা সবাই আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আফটে চলে আসছে একদম। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও তা ভিতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। গত 30 তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি, সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই, এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানুজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। SM আরিফ, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব স্নিগ্ধ কাশফুলের খবর দিয়ে। দিগন্ত জুড়ে কাশফুলের চোখ জুড়ানো সৌন্দর্য আর শরতের শুভ্রতা প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ। শরতের সাদা শুভ্রতা, মাদারীপুরের ডাসারে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল দেখতে প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত অঞ্চল। মনোরম এ দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন শামস রাব্বিল উচ্ছ্বাস।
শরতের সাদা শুভ্রতা নিয়ে দিগন্ত জুড়ে চোখ ধাঁধানো কাশফুলের সমারোহ প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে। কাশফুলের সৌরভ না থাকলেও এর নৈসর্গ সৌন্দর্য দেখে মানুষের মন প্রাণ জুড়ে যায়। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় কাশফুলের এমন মনোরম দৃশ্য। কাশফুলের এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। বিকালে কাশফুলটা একটু সুন্দর ফুটছে, আমাদের এই ডাসারের এই কাশফুল বাগানটা অনেক সুন্দর, তাই সবাই আর কি দেখতে আসতেন। এই শরতের কাশবন দেখতে এসে আমরা অনেক আনন্দিত হয়েছি। দেখে মনে হলো যে শরতের আগমনী বার্তা দিল এই কাশবনের ছোঁয়া। নির্মল বাতাসে কাশফুলের দোল খাওয়া শীষ দেখে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ বিকালে ঘুরে বেড়ান কাশবনে। পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবির ফ্রেমে। তো মনোমুগ্ধকর একটা পরিবেশ, এসে অনেক ভালো লাগছে। কাশবনটার জন্য ডাসার ঘোরার একটা প্লেস হয়েছে, এজন্য আমরা সবাই ডাসার কাশবনে ঘুরতে আসছি। এখানে আমরা বন্ধু বান্ধব এবং বিভিন্ন সহপাঠীদের মানুষদের নিয়ে ঘুরতে আসছি। শুধু আমরা না, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা ঘুরতে আসছে এখানে। শরৎ ঋতু বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্যে। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা কাশফুল পছন্দ করে না। প্রকৃতির পালা বদলে কাশফুলের সৌন্দর্যে মানুষ ছুটে আসে কাশবনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শকের সাথে শেষ করব সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।